গ্রিনল্যান্ড নামটা শুনলে কেমন বরফে ঢাকা একটা বিশাল সাদা প্রান্তরের ছবি ভেসে ওঠে, তাই না? এটা বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ, কিন্তু এর পরিচয়টা সেটা একটা বিরাট রহস্য। দেখুন, গ্রিনল্যান্ড কিন্তু কোনো উপনিবেশ নয়, আবার পুরোপুরি স্বাধীন একটা দেশও বলা চলে না। তাহলে এর আসল পরিচয়টা কি? চলুন এই ব্যাপারটাই আজ একটু ভালো করে বোঝার চেষ্টা করা যাক। সহজ উত্তরটা হলো, গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্ক রাজ্যের ভেতরেই একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। কিন্তু এই স্বায়ত্তশাসিত শব্দটার মানে ঠিক কি? কতটা স্বাধীনতা আসলে তাদের হাতে আছে? এখানেই তো আসল ব্যাপারটা লুকিয়ে আছে। গ্রিনল্যান্ডকে বুঝতে হলে সবার আগে এর ভূগোলের দিকে তাকাতে হবে, কারণ জায়গাটা বৈপরীত্যে ভরা। এর আয়তন প্রায় ২১ লক্ষ বর্গ কিলোমিটার, মানে বিশাল অমচম বড় একটা জায়গা। অথচ এত বড় একটা ভূখণ্ডে বাস করে মাত্র ৫৬,০০০ মানুষ। ভাবা যায়? আয়তনের সাথে জনসংখ্যার এই পার্থক্যটা সত্যি অবিশ্বাস্য। তো কারণটা কি? এই ছবিটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, ৮০% বেশি এলাকা আসলে বরফের চাদরে ঢাকা। মানুষের বসবাসের মতো জায়গা খুবই সামান্য। এখন প্রশ্ন হল, গ্রিনল্যান্ড আজকের এই অদ্ভুত রাজনৈতিক অবস্থানে পৌঁছালো কিভাবে? এর পেছনে কিন্তু একটা লম্বা ইতিহাস আছে। খুব সংক্ষেপে যদি দেখি, এর শুরুটা হয়েছিল ১৭২১ সালে ডেনিশ উপনিবেশ হিসেবে। অনেক বছর পর ১৯৫৩ সালে এটা ডেনমার্ক রাজ্যের একটা অংশ হয়ে যায়। এরপর ১৯৭৯ সালে তারা হোম রুল বা আংশিক স্বায়ত্তশাসন পায়। আর সবচেয়ে বড় পরিবর্তনটা আসে ২০০৯ সালে, যখন সেলফ গভর্নমেন্ট অ্যাক্টের মাধ্যমে তারা প্রায় পূর্ণ শাসন লাভ করে। তাহলে এই যে ক্ষমতা ভাগাভাগি হলো, এটা ঠিক কেমন? মানে ডেনমার্কের সাথে তাদের এখনকার সম্পর্কটা ঠিক কিসের উপর দাঁড়িয়ে আছে? চলুন দেখি। ব্যাপারটা বুঝতে এই টেবিলটা দেখলে খুব সুবিধা হবে। দেখুন, ডেনমার্ক এখনও পররাষ্ট্রনীতি, দেশের প্রতিরক্ষা, মুদ্রা আর নাগরিকত্বের মতো বড় বড় বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। অন্যদিকে গ্রিনল্যান্ডের হাতে আছে তাদের নিজেদের প্রাকৃতিক সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য আর স্থানীয় প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আর এখানে একটা দারুণ মজার ব্যাপার আছে। ডেনমার্ক কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য, অথচ গ্রিনল্যান্ড এর অংশ নয়। এই একটা জিনিসই গ্রিনল্যান্ডকে বিশ্বের মঞ্চে একটা আলাদা পরিচয় দিয়েছে। এই তো গেল রাজনীতি আর ইতিহাসের কথা, কিন্তু বরফের ওপর ওই মানুষগুলো দৈনন্দিন জীবনটা আসলে কেমন? চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক। এখানকার জনসংখ্যার বেশিরভাগই হল ইনুইট বা কালালিত জনজাতির মানুষ। তাদের নিজেদের ভাষা গ্রিনল্যান্ডিক, এখানকার সরকারি ভাষা। আর তাদের অর্থনীতির মূল ভিত্তি হল মাছ ধরা। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, একটা শহর থেকে আর একটা শহরে যাওয়ার জন্য কোনো রাস্তাই নেই। যাতায়াতের একমাত্র ভরসা হল প্লেন, নৌকা বা হেলিকপ্টার। এখন আমরা এমন একটা বিষয় কথা বলবো যা গ্রিনল্যান্ডকে নিয়ে পুরো বিশ্বের আগ্রহকে হঠাৎ করে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আর এর মূল কারণ হল জলবায়ু পরিবর্তন। হ্যাঁ, বিশ্ব উষ্ণায়নের ফলে গ্রিনল্যান্ডের বরফ গলতে শুরু করেছে, আর সেই বরফের নিচ থেকে বেরিয়ে আসছে বিশাল খনিজ ভাণ্ডার, আর খুলে যাচ্ছে নতুন নতুন শিপিং রুট। এই খনিজ ভাণ্ডার ঠিক কতটা মূল্যবান? একটা তথ্য দিই। ইউরোপীয় ইউনিয়ন যে ৩৪টা খনিজকে তাদের শিল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে, তার মধ্যে ২৫টাই আছে গ্রিনল্যান্ডে। ২৫টা! এটা একটা অসাধারণ সংখ্যা। ভাবুন একবার, এই তালিকায় কি নেই? স্মার্টফোন বানানোর জন্য রেয়ার আর্থ এলিমেন্টস, পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম, সোনা, হীরা, জিঙ্ক, লোহা, নিকেল, টাইটেনিয়াম, যেন এক গুপ্তধনের ভাণ্ডার। আর এই বিপুল সম্পদের মালিকানা গ্রিনল্যান্ডের মানুষকে একটা নতুন কিন্তু খুব জটিল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আর সেই প্রশ্নটা হলো স্বাধীনতার। ব্যাপারটা হলো, এখানকার বেশিরভাগ মানুষই স্বাধীনতা চায়, কিন্তু তারা এমন এক স্বাধীনতা চায় না যার কারণে তাদের এতদিনের গড়ে তোলা কল্যাণমূলক ব্যবস্থা বা ওয়েলফেয়ার সিস্টেমটা ভেঙে পড়ে। কেন এই দ্বিধা? কারণটা হলো এই সংখ্যাটা। ডেনমার্ক প্রতি বছর গ্রিনল্যান্ডকে প্রায় $৬০০ মিলিয়ন সমান আর্থিক অনুদান দেয়, আর এটাই তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। এখন পূর্ণ স্বাধীনতা পাওয়ার অর্থ হল এই বিপুল অঙ্কের ভর্তুকিটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, প্রতিরক্ষার, পররাষ্ট্রনীতির মতো
অমচন ব্যয়বহুল দায়িত্বগুলো তখন নিজেদেরই সামলাতে হবে। এটাই স্বাধীনতার পথে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে শেষ প্রশ্নটা এটাই, গ্রিনল্যান্ডের বরফ যেমন গলছে তার নিচ থেকে কি শুধু খনিজ সম্পদই বেরিয়ে আসবে, নাকি এক নতুন স্বাধীন দেশের ভবিষ্যতও উঁকি দেবে? সময়ই হয়তো এর উত্তর দেবে। আচ্ছা, একবার ভাবুন তো, একবিংশ শতাব্দীতে এসে একটা দেশ আরেকটা দেশকে কিনে ফেলার প্রস্তাব দিচ্ছে। শুনতে অদ্ভুত লাগলেও ঠিক এমনটাই কিন্তু ঘটেছিল বিশ্বের সবচাইতে বড় দ্বীপ গ্রিনল্যান্ডকে নিয়ে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই খুঁজে বের করার চেষ্টা করব, এই প্রস্তাবটা কি আসলেই একটা সাদামাটা জমি কেনাবেচার ব্যাপার ছিল, নাকি এর আড়ালে ছিল বিশ্ব রাজনীতির আরও বড় কোনো খেলা? ব্যাপারটার সামনে আসে 2019 সালে। তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গ্রিনল্যান্ড কেনার ইচ্ছেটা প্রকাশ করলেন, তিনি ব্যাপারটাকে বলেছিলেন একটা বড় রিয়েল এস্টেট ডিল, মানে শুধুই একটা জমি কেনাবেচার ব্যাপার। কিন্তু একটা স্বায়ত্তশাসিত অঞ্চলকে কেনা কি আসলেই এতটা সোজা? আর ঠিক এই প্রশ্নটা থেকেই কিন্তু আজকের এই আলোচনার শুরু। এটা কি শুধুই জমি জমা নিয়েছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো হিসাব নিকাশ কাজ করছিল? চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক। তো এই আগ্রহের প্রথম কারণটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে ওই বরফের চাদরের নিচে, মানে যাকে আমরা বাইরে থেকে শুধু বরফে ঢাকা একটা বিশাল দ্বীপ হিসেবে দেখি, তার গভীরে এমন কিছু আছে যা পুরো খেলার চালই পাল্টে দিতে পারে। আমাদের হাতে থাকা তথ্যগুলো কিন্তু সেদিকেই ইশারা করছে। এই বিশাল বরফের নিচে এমন সম্পদ লুকিয়ে আছে যা বিশ্বের বড় বড় শক্তিগুলোকে, মানে সুপার পাওয়ারদেরকে চুম্বকের মতো টানছে। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কি সেই সম্পদ? এর সোজা উত্তর হলো খনিজ সম্পদ। আর শুধু সাধারণ খনিজ না, প্ল্যাটিনামের মতো দুষ্প্রাপ্য আর দামি খনিজের এক বিশাল ভাণ্ডারের সম্ভাবনা। এটাই গ্রিনল্যান্ডকে নিয়ে এত আগ্রহের একটা প্রধান কারণ। আর এই সম্পদের পরিমাণও কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না। এর যে বিশাল সম্ভাবনা, সেটা একে রীতিমতো একটা জ্যাকপটে পরিণত করেছে, যা যে কোনো দেশের জন্যই সত্যি বলতে খুবই লোভনীয়। সুতরাং ব্যাপারটা শুধু কিছু খনিজ পাওয়া নিয়ে নয়, বরং এটা একটা বিশাল অর্থনৈতিক সম্ভাবনার দরজা খুলে দেওয়ার মতো। আচ্ছা, তাহলে কি ব্যাপারটা শুধুই টাকা আর সম্পদের? না, গল্পটা এখানেই শেষ না। এর সাথে আরও একটা বড় দিক জড়িয়ে আছে, আর সেটা হলো জিওপলিটিক্স বা ভূরাজনীতি। গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান একে খনিজের চেয়েও বড় একটা পুরস্কারে পরিণত করেছে। এখন প্রশ্ন আসতে পারে, এই জিওপলিটিক্স জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো কোনো গুরুত্বপূর্ণ ভৌগোলিক জায়গার ওপর কন্ট্রোল নিয়ে আন্তর্জাতিক ক্ষমতা বাড়ানোর একটা খেলা। আর গ্রিনল্যান্ড এই খেলার একটা খুবই গুরুত্বপূর্ণ ঘুঁটি। একটু ম্যাপের দিকে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। গ্রিনল্যান্ড কিন্তু আমেরিকা, ইউরোপ আর রাশিয়ার মতো বড় শক্তিগুলোর ঠিক মাঝখানে বসে আছে। আর্কটিক অঞ্চলে এর যে স্ট্র্যাটেজিক লোকেশন, সেটা মিলিটারি হোক বা ব্যবসা বাণিজ্য, দুই দিক থেকে একে ভীষণ গুরুত্বপূর্ণ করে তুলেছে। আর এটা তো জানা কথাই, যেখানেই এত গুরুত্ব সেখানেই শুরু হয় প্রতিযোগিতা। ওয়াশিংটন, ইউরোপিয়ান কমিশন, এইসব বড় বড় প্লেয়ারদের প্রত্যেকেরই গ্রিনল্যান্ডকে নিয়ে নিজেদের আলাদা প্ল্যান আর স্বার্থ আছে। ফলে তৈরি হয়েছে একটা জটিল পাওয়ার গেম, যেখানে সবাই চায় নিজের প্রভাব বাড়াতে। আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তারের এই যে লড়াই, এটা কিন্তু একটা আন্তর্জাতিক টেনশন তৈরি করেছে, আর গ্রিনল্যান্ড ঠিক এই টেনশনের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে। তো এত আগ্রহ, এত হিসাব নিকাশ, এরপর 2019 সালের সেই প্রস্তাবটার আখির হলোটা কি? চলুন এবার গল্পের শেষ ভাগে যাওয়া যাক। আসলে যা হয়েছিল তা বেশ সোজাসাপটা। প্রস্তাবটা দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্রিনল্যান্ড আর ডেনমার্ক দুজনেই এটাকে একটা অবাস্তব চিন্তা বলে সরাসরি নাকচ করে দেয়। ফলাফল, চুক্তিটা আর এক পাও এগোতে পারল না। মানে শেষ কথা হলো, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। প্রস্তাবটা সেখানেই অফিশিয়ালি শেষ হয়ে যায় আর আলোচনার টেবিল থেকে পুরোপুরি উঠে যায়। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। প্রস্তাবটা হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু যে কারণগুলোর জন্য এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল, মানে সেই সম্পদ আর স্ট্র্যাটেজিক লোকেশন, সেই কারণগুলো তো আর কোথাও যায়নি, তাই না? ওগুলো ঠিক আগের মতোই আছে। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল টেকঅ্যাওয়ে কি? আসলে কয়েকটা জিনিস একদম পরিষ্কার। প্রথমত, গ্রিনল্যান্ডের কৌশলগত ভৌগোলিক অবস্থান।
দ্বিতীয়ত এর বিশাল অব্যবহৃত প্রাকৃতিক সম্পদ, আর সবশেষে এই সব মিলিয়ে এটা যে আন্তর্জাতিক উত্তেজনার একটা কেন্দ্রবিন্দু, এই প্রত্যেকটা বিষয় আজও ঠিক ততটাই প্রাসঙ্গিক। আর তাই শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, 2019-এ কেনার চেষ্টাটা না হয় ব্যর্থ হল, কিন্তু গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের জন্যে বিশ্বশক্তিগুলোর মধ্যে যে আসল প্রতিযোগিতা, সেই দৌড়টা কি তবে সবেমাত্র শুরু? এটা কিন্তু ভাবনার বিষয়, তাই না?